রিতমায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩৬। ভোর ৫টা ৫। একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো বরুণী জুড়ে। পশ্চিম আকাশে লাল সূর্যের চটার আবির্ভাব এখনো ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল পৃথিবী, প্রকৃতি জুড়ে শীতল হাওয়া উত্তাপ। এমন একটা সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুর রাঙ্গামাটিতে। এই ট্যুর যাত্রীতে মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট ৪টা বাসের ট্যুর যাত্রা এটি। মায়াদের সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসের ব্যবস্থা করা হলেও সিনিয়র ছেলে মেয়েরা প্রায় সকল বাসে উপস্থিত আছে ভলান্টিয়ার হিসেবে। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই ট্যুর একদল সিনিয়র ছেলে মেয়েদেরকেও নেওয়া হচ্ছে জুনিয়র স্টুডেন্টদের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আরো নজরদারিতে এই ট্যুরের যাত্রা শুরু হলেও বাসের ছেলে মেয়েরা ডিজে গানের তালে হই হুল্লোড় আনন্দে মেতে উঠল একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই। সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কি জন্য মায়ার মন খারাপ জানা নেই, শুধু উদাস আর অস্থির মনে ভিতর চলছে ওর। উদাস মায়া জানালার দ্বারে বাইরের দিকে তাকিয়ে, দৃষ্টি ওই দূর সীমান্তে পাহাড়ের চৌড়ায়। সকলের সকালের মিষ্টি ফুরফুরে বাতাসে তেজে মায়ার মুখ ছুঁয়ে মাথায় হিজাব উঠছে শাঁসা শব্দে। জুই মায়ার পাশেই বসে, শ্রেয়া নাদিয়া বসেছে পিছনের ২ সিটে। কিন্তু বাকি সবার মতো শ্রেয়া নাদিয়াও ডিজে গানের তালে খেয়ে হারিয়ে নিজেকে সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলিয়ে যেতে আছে নাচ গানে। জুই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা সবাই এনজয় মুডে আছে, কিন্তু মায়ার এমন নাচ গানে নেই। মায়ার স্বামী এখন পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখলো। এসব পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখলো, সিট ছেড়ে উঠলো না পর্যন্ত। এমনি মায়া রিতকে না বলে চুরি করে ট্যুরে যাচ্ছে, সেজন্য মায়ের ভিতরটা হাসপাস করছে অপরাধ বোধে। রিত মায়ের ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে জানা নেই মায়ার। হয়তো রিতের অবাধ্য হওয়ায় সে মায়ের ওপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ের আপাতত নেই। সেজন্য মায়া মন খারাপে সেই তখন থেকেই পাশে চুপ করে বসে। মায়ের মনে হচ্ছে এই ট্যুর সে হৃদের অবাধ্য হয়ে না গেলেও পারত। মায়ের উচিত হয়নি হৃদের কথা অমান্য করে এই ট্যুরে যাওয়ার। মায়াকে একই বাসে আরিফকে দেখা যায় রাকিবের সাথে পিছনের সিটে ভলান্টিয়ার হিসেবে বসে আছে সিনিয়র হিসেবে। মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়ে নিজের বোনের খেয়ালও রাখছে সে। সবার হইচইয়ের মাঝে তুই হঠাৎ মায়ের হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাতে কান চেপে মায়ের দিকে ঝুঁকে চিল্লিয়ে বলল, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে ছিটিয়ে আছিস, কোনো সমস্যা? জুইয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুই, আমার জানি কেমন অস্থির অস্থির লাগছে আর ভয় করছে। মনে হচ্ছে এই ট্যুরে ওনার অনুমতি ছাড়া আমার আশাটা ঠিক হয়নি। মায়ের মন খারাপের কারণ ঠিক সেটা বুঝতে পেরে জুই খানিকটা অসন্তোষ গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কি বলছিল আসতে? নিজেই তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করিস। এতই যখন স্বামী ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়ে এই ট্যুরে যেতি না বেয়াদব। জুয়ের কথায় মায়ের গলার স্বর খানিকটা কমে আসলো অপরাধ বোধে। তোরা সবাই যাচ্ছিস বলে আমার নিজের মনকে বোঝাতে পারিনি, এই জন্য ওনাকে না বলে চলে এসেছি চুপি চুপি। কিন্তু এখন কেমন জানি অস্থির আর ভয় কাজ করছে ভেতর ভেতর। মনে হচ্ছে আমি ভুল করেছি, সত্যিই আমি ভুল করেছি জুই। কি করব বল না তুই? মায়ের অপরাধবোধের বিষয়টা বুঝে জুই মায়াকে আশ্বস্ত দিয়ে বলল, এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়েও দিয়েছে, তাই এই সফরটা এনজয় কর। একটা দিনের ঋতু ব্যাপার মাত্র। রাতে বাসায় ফিরে ভাইয়ার সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাসপাস করতে করতে বলল, জুই, আমার কেন জানি মনে হচ্ছে আমি এই ট্যুর শেষ করে হয়তো বাড়ি ফিরতে পারবো না। মায়ের কথায় জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিয়ে শাসন করে বলল, বাজে চিন্তা না করে ট্যুর এনজয় করে বল। আরিফ ভাই আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না কারো। জুইয়ের কথায় মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফ যে ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়া ভুলেই বসেছিল এতক্ষণে, কিন্তু জুইয়ের কথায় মায়ের সেটা পুনরায় মনে পড়তে মায়ের মনে ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পেছনে তাকালো আরিফের খোঁজে। দেখলো আরিফ রাকিবদের সাথে বসে খুব আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়া পিছনে তাকাতে আরিফও হঠাৎ এদিকটায় তাকালো। বোর্ডকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে এগিয়ে আসতে রাকিব আরিফের পেছন পেছন এদিকটা এগিয়ে আসলো। চলন্ত বাসে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতেই জিজ্ঞাসা করলো ওদের কিছু প্রয়োজন কিনা। জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাসপাস করে বলল, ভাই, আমার ভয় করছে। কিসের ভয় বোকা? ভাই আছি না?
তারপরও ভাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। মায়ের কথায় আরিফ এগিয়ে এসে জুয়ের উপর দিয়ে মায়ের কপালে একটা হাত ছুঁয়ে দেখলো মায়ের কোনো অসুস্থতা আছে কিনা। মায়ের শরীরের তাপমাত্রা ঠিক দেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে বলল, কখনো লং বাস জার্নি করিস নি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে। আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে গেছে, তোরও ভালো লাগবে। আচ্ছা, তোদের ব্যাগে দেখ খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নে। আর কিছু দরকার পড়লে বাইকে ডাকিস কেমন? ভাই সঙ্গে সঙ্গেই চলে আসবে, ভাই পিছনেই আছি। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আরিফ রাকিব দুজনে জায়গা ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসতো। মন খারাপের কারণে মায়া ব্যাগের খোলা খাবার খেতেই নিজের মন খারাপের কারণ ভুলে বসতো। পুরো ট্যুর যাত্রায় হইচইয়ের আনন্দ কাটলো সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রা একটা স্টুডেন্টের কারো কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষা সফর ট্যুরটি ছিল রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর সুব্রল ঝর্ণা পরিদর্শন। দর্শনীয় 3টি স্থান পরিদর্শনে ট্যুর যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনের ঘুরোঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জুই সিটে হেলিয়ে ঘুমিয়ে, শ্রেয়া নাদিয়ার অবস্থাও সেম। বাসের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে। তাদের সারাদিনের ছবি তোলাগুলো দেখাই। রাত তখন 8:45 ঘরে। সবাইকে বাসে খাবার দেওয়া হলো, কারণ রাঙ্গামাটি পাহাড়িয়ান এলাকায় এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেলে পাওয়া যাবে না বলেই দলবল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা এই রেস্তোরাঁয় নামলো খেতে। খুব সতর্ক আর গাইডলাইনের সাথে স্টুডেন্ট রেস্টুরেন্টের ভেতর বসালো। 150 স্টুডেন্টের খাওয়া দাওয়া আর ফ্রেশ হতে হতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগলো। রাত তখন 8:45 থেকে 10:20 ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকেছে। এই খাওয়া দাওয়া পুরো সময়টাকে মায়া, জুই, নাদিয়া, শ্রেয়ার সঙ্গেই ছিল। এর মাঝে 4 জন ওয়াশরুমের কাজ সেরে পুনরায় আরিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়ে বসে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই বাসগুলো ছেড়ে দিবে। ইতিমধ্যে সকল স্টুডেন্টদের বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়িতে উঠতে দেখে বেখেয়ালি হঠাৎ চোখ যায় রেস্তোরাঁর ওদেরে কিছু ঝাপসা দৃশ্যের দিকে। কৌতূহলে মায়ার মাথায় বের করে সেদিকে উকি মেরে তাকাতে আরো ঝাপসা দৃশ্য দেখলো সে। অতি দূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারলো না, তবে এতটাও বুঝতে পারছে সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেদিকটায় তাকিয়ে থেকে পাশে পাশে জুইকে ডাকলো উঁচু গলায়। মায়ার দেখা অদূরে সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখার জন্য জুইকে ডেকে মায়া বলল, জুই জুই দেখ তো রেস্টুরেন্টের পিছনে কি আছে, ওখানে কি কিছু হচ্ছে নাকি? আচ্ছা, ওইখানে আমাদের ক্লাসমেট রাফানা ওটা, কিন্তু ও এখানে কি করছে দেখ তো। অমনোযোগী জুই ফোন চালাতে ব্যস্ত ছিল বলে মূলত মায়ার কথাই তেমন মনোযোগ দিতে পারলো না। ওদের সারাদিনের তোলা ছবিগুলো দেখছিল জুই, তাই মায়ের কথায় অমনোযোগীভাবে হালকা উকি দিয়ে বাইরে তাকিয়ে অধেকার মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে চালাতে বলল, কই কিছু নাই তো। যদিও কিছু থাকে তাহলে তোর এত কিছু দেখা লাগবে না কেন? তোর এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুইয়ের কথায় মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেদিকে তাকিয়ে রইল। মায়ার মন খসখস করছে রেস্তোরাঁর পিছনে ওর অন্ধকারের দিকে তাকাইয়ে। পাহাড়ি এলাকায় হয়তো রেস্তোরাঁটা পাহাড়ের সীমান্তায় অবস্থিত। মায়া রেস্তোরাঁর পিছনে পাহাড়ি জঙ্গলের দিকটা তাকিয়ে রইল। আবছা অন্ধকারে মায়ের মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন রাফার সাথে জোরাজুরি করছে। মায়া অতি দূরে, বেশ একটা বুঝতে পারছে না, কিন্তু দূর থেকে দেখে মায়া কেন জানি তাই মনে হলো। যদিও মায়া শিওর না, কিন্তু তারপরে মায়ের চোখের সামনে দৃশ্যগুলো হেলাফেলা করতে পারলো না। বরং মায়া পুনরায় জুইকে ডেকে সেই দৃশ্য দেখাতে চেয়ে একইভাবে বাইরের দিকে তাকিয়ে বলল, জুই একটু ভালো করে দেখ না প্লিজ। রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আমার মনের ভুল হতে পারে, তাই একটু একটু বল না। আমি যা দেখছি তুই ওকে তাই দেখছিস নাকি? জুই মায়ার পরপর কথায় উত্তর করলো না। উত্তর না আসায় মায়া বিরক্তি নিয়ে পাশ ফিরে তাকাতেই দেখলো জুই পাশের সিটে নেই। শ্রেয়া নাদিয়ার সঙ্গে পিছনের সিটে বসে ফোনে কিছু একটা দেখছে 3 জন মিলে। অস্থির মায়া জুইকে না পেয়ে পুনরায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। দেখলো এবার রাফা নামক মেয়েটা আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মায়ের মন খসখসে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার হোটেলের পেছনে গিয়ে রাফা মেয়েটার খোঁজ করে আসবে বাইরে আছে কিনা। যদি রাফাকে না পাই তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজের স্যারদের বিষয়টা জানাতে পারবে। কিন্তু মায়া আগে নিশ্চিত না হয়ে হুট করে যদি রাফা মেয়েটা বিপদে আছে এ কথা রটায়, তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটা সুস্থ সবল দেখে মায়া লজ্জায় পড়ে যাবে সবার সামনে। বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার দায়ে মায়ের কোলে ব্যাগটা সিটের উপর রাখতে রাখতে কয়েক সিট পেছনে জুইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে বলল, জুই
আমি একটু নিচে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, এক্ষুনি চলে আসবো। মায়ার কথায় জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই এদিকে তাকালো। মায়ার মুখে আরিফের নামটা শুনে জুই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাই তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দেবে। গাড়ি ছাড়ার আগেই চলে আসবো, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগ টেক ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচারদের সাথে সামনে বসা সিটগুলোতে স্টুডেন্টদের ওঠানোর কাজে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাস দিতে। ওদের বাসে সবার কাজ শেষ করে একই দিকে তেমন কারো খেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে মায়া ওইদিকে হোটেলের পেছনে রাফাকে দেখেছিল, ওর সাথে কারা যেন ছিল। পর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের গুলো হতে পারে, সেজন্য মায়া আগে সেদিকটা একবার উকি মেরে দেখতে চাইলো আসলে সেদিকে কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি সত্যি বাসের উল্টা পথে হাঁটলো। অল্প স্বল্প চিপার রাস্তা ধরে হোটেলের পেছনে এসে তেমন কাউকে দেখলো না। বেশ অন্ধকার হয় আশেপাশে তাকাতেই মায়ের ঘা ছমছম করে উঠলো ভয়ে। হোটেলের পেছনের দিকটা বেশ উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, পাহাড়ি গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতন হয়ে আছে। মায়ের গা শিরশির করে উঠলো ভয়ে। অন্ধকারে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়েও কারো গুনগানির শব্দ কানে আসলো। চমকে ওঠার মতো দ্রুত আশেপাশে তাকালো, তেমন কাউকে দেখতে না পেয়ে মায়া গুনগানির শব্দ অনুসরণ করতে চাইলো। থেমে থেমে অল্প শব্দ কানে আসতেই মায়া সেই শব্দের উৎস অনুসরণ করে এক পা দোকার সামনে আগেতেই হোটেল থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ি চৌড়ায় উঠতে উঠতে দেখলো বেশ কিছু ছেলে একটা মেয়ের সাথে হাত পা মুখ বেঁধে মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। হাতকে ওঠার মতো মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজে সাদা ড্রেস পরিহিত মেয়েটিকে দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল ওই মেয়েটি রাফাই ছিল, আর এই ছেলেগুলো তখন রাফাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। অনেক দূর হওয়ায় মায়া তখন সেটা বুঝতে পারেনি। এই জন্য মায়া জয়কে এতবার বলেছিল এদিকটায় তাকাতে। বেখায়ালি জয় তখন যদি মায়ের কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাইছে ওকে, তাহলে আজ রাফা আসলে কি দেখাতে চাইছে, তাহলে রাফা মেয়েটা বিপদে পড়তো না। তার আগে মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে এই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নিত। আতঙ্কিত মায়া কি করবে চট করে বুঝতে পারলো না। এখন যদি মায়া দৌড়ানি করে পুনরায় বাসের কাছে ফিরে যায় সবাইকে এটা জানাতে ওদের কলেজে রাফা নামের একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়া ফিরতে আসতে আসতে রাফা মেয়েটি হারিয়ে ফেলবে ও। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পিছনে গিয়েও কোনো লাভ নেই, ওর দ্বারা এতগুলো ছেলের কাছে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব না। অস্থির মায়া কি করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পেছনে হাঁটলো। অন্তত কোথায় গিয়ে নিয়ে যায় রাফাকে সেই লোকেশন দেখে না হয় মায়া পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে সেটা। ভাবনা অনুযায়ী মায়া তাই করলো। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে গেল রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে রাখলো। মেয়েটি হাত পা মুখ বাঁধা অবস্থায়, তার কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচই নেশা করে ভূত হয়ে আছে একজন। এসব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পেছন পেছন ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসলো। এই অচেনা পাহাড়ি এলাকায় মায়া নতুন, কোন দিক দিয়ে মূল রাস্তা আর কোন দিক দিয়ে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার। আতঙ্কিত মায়া রাফার খুঁজে নিজের জীবনে বিপদে পড়ল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হুঁচট খেয়ে পড়ার গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা ময়লা করে ফেলেছে ততক্ষণে। তারপর হাল ছাড়েনি, নিশ্চুপ ছেলেগুলোর পেছনে ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখলো প্রায় 8 থেকে 10 জনের মতো পাহাড়িয়ান নেশাখোর ছেলে পেলে হবে। এদের বসবাস মূলত পাহাড়ের চূড়ায় হয়ে থাকে। মায়া আশেপাশে গা ছমছম করা পরিবেশটা দেখলো। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতন একটা টুল বেঁধে রেখেছে, এর পাশে একটা বাঁশের চৌকি দেওয়া। এর মাঝে খালি জায়গাটি ছেলেগুলো গুল করে বসে মধ্যস্থানে আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে ঘষে বারবার সেটা মুখে নিয়ে নেশা করছে তারা। মূলত বুকামায়ের ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলো ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো তাহলে কখনোই নিজের জীবন বিপদে ফেলে একা একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না, এ তো মধ্যরাতে, বরং দ্রুত নিজেকে কলেজ কর্তৃপক্ষে জানাতো বিষয়টি। মায়ের বোকামিতে সে নিজেই ফেসে গেল। আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়িয়ান নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না, তারা বেনামি পাহাড়ি জঙ্গি বলে মানুষের কাছে পরিচিত। এদের দিয়ে অন্ধকার জগতের সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা। চুরি, ছিনতাই, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গি আর দুনিয়ার সকল অরাজকতা কাজ করানো হয়
এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এমন ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ পড়লে তার জীবন আর ফিরতে পারে না। সেখানে মায়া একা একটা মেয়ে হয়ে এসেছে আরেকজন মেয়েকে বাঁচাতে। নিরস্ত্র মায়া, হাতে একটা ফোন পর্যন্ত নেই, কারো কাছে সাহায্য চাইবে। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে সে নিজের জীবন রিস্কে টানলো। কিছু সময় পর পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলো নেশায় মেতে থাকতে দেখে মায়া কাছের আড়াল হতে অল্প উকি মেরে দেখলো রাফাকে। মায়ার থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলো হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে। হয়তো নেশা করার পরপরই ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা। মায়ার কিছুই ভাবলো না, নিজের ক্লাসমেটকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে বসলো রাফার পেছনে। রাফা তখন নিজের হাতে পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাতে চিৎকার করার মতন ঘুমগাচ্ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটফট করার সময় হঠাৎ পায়ের কাছে যখন কারো উপস্থিতি বুঝতে পারলো, তখন আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহার করে বসলো মায়াকে। নিজের দু পায়ে একত্রে বাঁধা অবস্থায় লাথি মারলো মায়াকে। আঘাত পেয়ে ছিটকে পড়ার মতন উল্টে পড়লো মায়া। রাফা মনে করেছিল নেশাখোর ছেলেগুলোর মধ্যে কেউ একজন হবে, ওকে ছোঁয়ার চেষ্টা করছে। সেজন্য গুঙ্গানি অবস্থায় মাথা তুলে পায়ের কাছটা তাকাতেই দেখলো মায়াকে পুনরায় দৌড়ে গাছের পেছনে লুকাতে। মায়াকে দেখে আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ বর্ষার আশ্রয় খুঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পেছনে তাকিয়ে আরো জোরে জোরে গুঙ্গাতে লাগলো ওকে বাঁচাতে। অথচ মায়া রাফাকে বাঁচাতে এসেও ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফার আরো কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন দেখলো একটা নেশাখোর ছেলে এদিকটাই এগিয়ে আসছে রাফার দিকে। মূলত রাফা তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দ এই ছেলেটিকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী বেশি থাকে, এরা একা মানুষ পেয়ে আক্রমণ করে বসে। সেজন্য রাফার চিৎকার দেখতে আসলো কোনো বন্যপ্রাণী আসলো কিনা। কিন্তু আশেপাশে তেমন কেউকে দেখতে না পেয়ে রাফার সামনে ছেলেটি বসতে বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রাম ভাষায় নেশাক্ত গলায় বলল, শালি হুদাই না চিল্লাইয়া শরীরে শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সারা রাত মনোরঞ্জন করতে তোর অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে, তখন আমাদের মজা দিতে পারবি, তুইও মজা নিতে পারবি। দাঁড়া, আনতেছি তোর জন্য নেশা। কথাগুলো বলেই আবারও ছেলেটা হেলতে দুলতে হাঁটলো বাকি ছেলেদের উদ্দেশ্যে, হয়তো নেশাতে নিয়ে ফিরবে আবার। ছেলেটিকে চলে যেতে দেখে মায়া পুনরায় গাছের পেছন হতে বের হলো। এবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করলো না, বরং চুপ রইল। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাতে রাফার পিছনে ওর হাতের বাঁধন খোলা দিতেই রাফা উঠে বসলো। মায়া ওর পায়ের বাঁধন খুলতে খুলতে রাফা নিজে ওর হাতের বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিকটা উঁচু সরে মায়াকে শুধালো, তুই এখানে কিভাবে এসেছিস মায়া? রাফার উঁচু গলায় আতঙ্কিত হলো মায়া। তাড়াহুড়োয় তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্ক করতে করতে ফিসফিস গলায় বলতে চাইলো, আস্তে কথা বল রাফা, যাতে ধরা পড়ে যাবো আমরা। মায়ের সতর্কতায় তেমন কাজ হলো না। রাফার বোকামিতে ততক্ষণে চলে যাওয়া ছেলেটি পুনরায় পিছনে ঘুরে তাকালো মেহেলি কণ্ঠ শুনে। দেখলো ওদের ধরে আনা মেয়েটি অন্য একটা নতুন মেয়ের মুখ চেপে ধরে আছে। ছাড়া পাওয়া অবস্থায় নতুন মেয়ে মায়াকে উদ্দেশ্যে নেশাখোর ছেলেটি চিল্লিয়ে ওঠে পাখিদের উদ্দেশ্যে। পুনরায় চট্টগ্রামী ভাষায় ডেকে বলল, কিরে কই তোরা, দেখ ওইখানে আরো একটা নতুন মাইয়া আসছে। আমাদের পুরাতন মায়াডারে তো সারাই নিয়ে যাইতেছে, তোরা কই তাড়াতাড়ি আয়, ধরশালি রে। বগল থাবার মতন রাফার এক চেপে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালো, হোটেলে পৌঁছাতে পারবে কিনা কিছু জানা নেই মায়ার। শুধু জানে এই ছেলেগুলোর হাত থেকে নিজেকে এবং রাফাকে বাঁচাতে হবে। হয়তো রাফা তখন ওইভাবে চিল্লানো কথাগুলোতে ওদের দুজনে নিশ্চুপ পালিয়ে আসতে সক্ষম হতো, কিন্তু বয়ার্ত রাফা বোকামিতে ওর সাথে মায়াও ফেসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুজন প্রাণের ভয়ে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়ানোতে দুজনে আবার নতুন করে বিপদের সম্মুখীন হবে কিনা জানা নেই কারো। পিছনে পাহাড়িয়ান জঙ্গিগুলো খাক ছেড়ে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পিছনে না তাকিয়ে বুঝতে পারছে ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়ে আসছে। প্রাণপণ দৌড়ে হুচুট খেতে খেতে পাহাড়ের চৌড়া থেকে দেখলো সারিবদ্ধভাবে মায়াদের কলেজের বাস 4টা চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়াদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজ বাসগুলো। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো। নিজের আপনজনদের ওদের রেখে চলে যেতে দেখে মায়া বাসগুলো ওদের খোঁজ না করে চলে যেতে দেখে পাহাড়ের চূড়া থেকে মায়া রাফার হাত চেপে সেদিকে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চাইলো বাসগুলোকে থামাতে, কিন্তু পর মুহূর্তে সতর্কতায় আর চিল্লালো না। পিছনে পড়ে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায় সেজন্য। দিনের আলোয় পাহাড়ি উঁচু নিচু রাস্তা চলা মুশকিল। হুঁচট খেয়ে পাহাড়ের উপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশ। এমতো অবস্থায় রাতের
11টায় চাঁদবিহীন অন্ধকার পাহাড়ের রাস্তায় দৌড়ানো আরো ভয়ঙ্কর। জানাশোনা ট্রেনিংপ্রাপ্ত ট্রেনার এত পাহাড়ি এলাকায় বুকে নামেও পাহাড়ি জঙ্গি বিষাক্ত জীব বস্তু বিষধর সাপের তাড়নায় সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারদিক থেকে বিপদ আর বিপদ। ভয় পেয়ে থেমে গেলে নেশাখোর ছেলেদের হাতে ইজ্জত খুইয়ে মারতে হবে, আর নয়তো প্রাণের তাগিদে দৌড়াতে চাইলে যে কোনো সময় পাহাড়ি হিংস্র প্রাণী বা বিষাক্ত সাপের কবলে পড়ে মরতে হবে। মোট কথা, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মায়া প্রাণ বাঁচানোর তাগিদে রাফার হাত চেপে দৌড়াতে চলে যাওয়ায় বাসগুলো ধরতে বেখেয়ালি দৌড়ানোতে একটা সময় অন্ধকারে ছুটো করতে হোঁচট খেয়ে দুজনেই উল্টে পড়লো পাহাড়ের উঁচু থেকে নিচে। আর এই উল্টে পড়া দুজনের বেশ কাজে দিল। পাহাড়ের উপর থেকে সোজা রাস্তায় এসে পড়লো। মায়া থেকে বেশ কিছুটা দূরে ছিটকে এসে পড়লো রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুজনেই, এত উঁচু থেকে পড়ায়। আতঙ্কিত মায়া ব্যথায় গুঙ্গানিতে উঠে বসতে বসতে নিজের বাসের খোঁজ করলো। দেখলো মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস চারটা চলে যাচ্ছে। বসে থেকে মায়া চেঁচালো বাসগুলোর উদ্দেশ্য। মায়ের দেখা দেখি রাফাও সেম কাজ করলো, কিন্তু বাসগুলো থামতে না দেখে মায়ের নিজের শরীরে ব্যথা বলে পুনরায় রাফার হাত চেপে তুলে দৌড়ালো বাসের পেছন পেছন। এমন দীর্ঘ সময় ধরে পাহাড়ে উঁচু নিচু রাস্তা ধরে দৌড়াচ্ছে দুজন। এখন আবার চলন্ত বাসের পেছন পেছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য থামাতে। কিন্তু চলন্ত বাসগুলো মায়াদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কন্যার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও, আরিফ ভাই, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও। জুই, এই জুই। মায়া রাফার পরপর চিৎকারের শব্দে দুপাশে পাহাড়ের প্রতিধ্বনি হয়ে পুনরায় সেটা ফেরত আসছে। তারপরে চলন্ত বাসের কেউ শুনল না ওদের আর্তনাদের চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতে দেখে থামে দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাসগুলো ফুলিয়ে যাচ্ছে দুজনে হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুজনের কাশি উঠলো অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনে মাঝ রাস্তায় বমিও করে বসলো। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতে ওদের কানে আসলো ছেলেগুলোর হুঙ্কারের শব্দ। ভয়ার্ত মুখে দুজনে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকাতেই দেখলো বাকি ছেলেগুলোর একজন ওদের কাছাকাছি চলে এসেছে। মায়া এতক্ষণ বাসের পেছনে দৌড়ানোর ফলে পেছনের পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবী পিছনে ফিরে তাকাতেই দেখলো মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে গেলে পেছনে দৌড়ে আসা ছেলেটি হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারলো মায়ার উদ্দেশ্যে। দক্ষ হাতে দিলে মায়া পায়ে আঘাত করতেই মুখ থুবড়ে পড়লো পিচ ডালা রাস্তায়। একইভাবে রাফাও পড়লো মায়ের সঙ্গে। সে সুযোগে এগিয়ে আসা ছেলেটা সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ের উপর ক্ষুব্ধ থেকেই প্রথম প্রহার করলো মায়াকে ছেলেটি। মায়ের হিজাবের উপর দিয়ে মায়ের চুলের মুঠি চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিয়ে দিতে বলল, শালি, অনেকটা দৌড় করিয়েছিস, আজকে দেখবো তোর শরীরে কত তেজ। এক হাতে মায়ের চুলের মুঠি চেপে অন্য হাতে রাফাকে আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের বাসায় চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, ছেলেদের দর্শি, তাড়াতাড়ি আয়। আ আ মা আ বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙ্গা রাস্তায় ভাঙ্গা ইট তুলে এলোমেলোভাবে নিশাখোর ছেলেটির চোখে আর কপালে মিলিয়ে আঘাত করলো মায়া। আঘাতের তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়ের চুল ছেড়ে নিজের চোখে হাত দিতেই উঠে দাঁড়ালো মায়া। রাস্তায় পড়ে থাকা রাফার হাত টেনে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়ের রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা, নিজের প্রাণের লড়াই এবার আমাদেরই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা, এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাল্লাহ, শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজন। শ্বাস ফুলে যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আগাতে আগাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভেজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরও নিজের দৌড় কমালো না। মায়ের সঙ্গ ধরে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত, ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা, আঘাত, ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। তারপর আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরবো, কিন্তু তারপরও এসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খাওয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তা। রাস্তার দুপাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটা পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন
অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচে অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটাই, কিন্তু রাতের আলোয় সে পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে সেই দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়ার আপা হাত ছেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বন শিয়ালের খাক হুঙ্কারের ডাক শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম, ঠিকানা, লোকেশন কিছুই জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না মায়া। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরে দেখলো ছেলেগুলোর অবস্থা কোথায়। আহতম ছেলেটা ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এদিকটাই এগিয়ে আসছে মায়াদের দৌড়তে। এখানে থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না, কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একটা সময় ছেলেগুলোর হাতে সহজেই ধরা পড়ে যাওয়া। পিচ জানা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পারবে, সেজন্য ওদের ধারা সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়া মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খুঁজে মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরলো রাফাকে নিয়ে। অচেনা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝেই কোথায় একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়ে ওদের আরো সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আগাতে আগাতে। মায়া আঘাতপ্রাপ্ত পায়ে আরো আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু গর্তে আর গাছের ঢালপালায় হুঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ি রাস্তায় ছোট গুহার সন্ধান পেতে মায়া সেটাতে ঢুকে পড়লো রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ডেকে দিল। ভয়, অস্থিরতায়, আতঙ্কে দুজনেই সিটিয়ে বসলো। দীর্ঘ সময় দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজন। এর মাঝেই ছেলেগুলোর দৌড়াদৌড়ি আর খাক ছেড়ে হুঙ্কারের শব্দ শোনা গেল গুহার সামনেই। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরলো বয়ে। অন্ধকারের মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে যায় তাহলে এবার আর প্রাণে রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে ধরলো, যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হাতে হতে দূরে না যাচ্ছে। এর মাঝেই দেখতে পেল ছেলেগুলোর হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালি দুইটা জীবনে দৌড় করাচ্ছে আজ, একবার শুধু পাইয়া নেই দুইটারে কুবাইয়া মারুম শালিক। নতুন মায়াটা আছে না, এটা আমাদের তুইলা না মায়াটার সাইডা লইয়া গেছে। ওই মায়াটার বেশ চতুর, এই শালি আমাদের এত দৌড় করাচ্ছে। একবার খালি ওই শালিরে ধরতে পারলে সবার আগে কুবাইয়া মারুম ওইটারে। এরপর শালির কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খামো। এই শালি আমার শরীরে জিতুরাই দিছে, এরা না ধরা পর্যন্ত শান্তি নাই। এ সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হয়ে দৌড়া। মাইয়া দুইটা আশেপাশেই হইব। এ বাহারি বেশিক্ষণ দৌড়াতে পারবো না, এর থেকে সামনে গেলে ডাকাতের হাতে পড়বো। এর আগে আমাদের মাইয়া দুইটাতে ধরতে হইব। ছেলেটির কথায় হইচই বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা ভাবে ছড়িয়ে পড়লো মায়াদের খুঁজতে। গুহার সামনে কারো উপস্থিতি ঠাওয়ার না পেয়েই রাফার মুখ ছাড়লো মায়া। বুকে আতঙ্কে ওঠানামা করছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দেওয়ার মাঝে রাফা ভয়ার্ত গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, ওরা সবাই তো তোর উপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এনেছিস বলে। আমার জন্য তুই তোর জীবনে বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণে হয়তো আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিন শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেস্তা হয়ে এসেছিস, আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটাবাস গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা না বলতে, তারপরও ফাটাবাসের মতো চিল্লিয়ে কথা বলছিস। তোর এই বাস গলার জন্য আজ এই অবস্থা আমাদের, নয়তো সে কখন তোকে নিয়ে চুপিসারে পালিয়ে যেতাম। গলারে তো জোর থাকলে তখন রাস্তায় পরে চিল্লালি না কেন? অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে দিত, আমরাও নিরাপদে থাকতাম। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো ফিসফিসিয়ে শুধালো রাফাকে। মায়ার কথায় রাফা চুপ করে গেল। সত্যিই তখন রাফা মায়াকে দেখে বোকামি করে না চিল্লালে হয়তো ওদের এত দৌড়াদৌড়ি করতে হতো না, নিশ্চয় পালিয়ে আসতে পারতো। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে আরো চেপে বসলো। মায়াকে উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিস করে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর বই করছে না? ছেলেগুলো ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে? রাফার কথায় মায়া মাটির দেয়াল হেলিয়ে বসলো। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুতেই চোখ খিচে গেল ব্যথায়। বুঝতে পারলো পাখিটা জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দু হাতে ডান পাটাকে টানে
টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে, আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখেছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজেকে গুন্ডারাতে হাতে তুলে দেবো কেন বল আমাকে? অন্ধকারে মায়া পায়ের আঘাতটা ঠাহর করতে পারলো না, সেজন্য একইভাবে বলল, আমি তো বলিনি, আসলে আমি বলতে চাচ্ছিলাম এমন একটা পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা এত সাহস কোথা থেকে পাচ্ছি, তবে আজ আমার মনে জোর এমনি আসছে বলে নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারো আমানত, আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজতে রাখতে হবে রাফা। মায়ের কথার মানে বুঝতে পারলো না রাফা, সেজন্য মায়ের রাফাকে কিছু প্রশ্ন করবে তার আগেই মায়া বলল, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর, কারোর সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ের কথায় টনক নড়লো রাফার। ও দুটো ফোন সঙ্গে নিয়ে এনেছিল ট্যুরে, একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন। টাচ ফোনটা সারাদিন ছবি তুলে বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল, সেই জন্য ওর কাছে টাচ ফোনটা এখন নেই। বাকি বাটন ফোনটা এই ব্যাগে ছিল, আর সেই ব্যাগটা ওর কাঁধ জড়িয়ে ঘুমোরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে, এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকতো না সেটা। রাফা নিজের গা চেক না করে মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া, একটা ফোন বাসে ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাই ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত ঝুলিয়ে দেখলো সত্যি সত্যিই ওর কাঁধে একটা ব্যাগ আছে। দীর্ঘ সময় আতঙ্কে দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল এই ব্যাগটা নাও থাকতে পারে, তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়ে খুশিতে রাফা আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিতেই মায়াকে উদ্দেশ্য বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে তো ফোন আছে, দাঁড়া দিচ্ছি। এই ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ের হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ে এই ছোট্ট ফোনটা আজ জীবন বাঁচাবে ওদের, পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হলো। রাফার থেকে ফোনটা হাতে নিতেই মায়া আগে নিজের পায়ে ফোনের আলো দেখলো ওর পায়ে কি অবস্থা। অল্প আলোয় মায়ের পায়ের দিকে তাকাতেই রাফা আটকে চেঁচিয়ে ওঠার মতো মায়ের দুপা দু হাতে ধরে ফিসফিস করে বলল, হাই হাই মায়া, তোর পা তো পুরো শেষ, রক্তাক্ত হয়ে আছে, এই পায়ে এতক্ষণ দৌড়িয়েছিস? মায়া রাফার হাতে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ে আলো দিতে। পায়ের ব্যথায় মায়া মাথা পর্যন্ত টনটন করছে ব্যথায়, লাল রক্তে রক্তাভ হয়ে আছে মায়ের পুরো ডান পা, এমনকি মায়ের পরিহিত সাদা সেলোয়ারের নিচটাও রক্তের ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ের সেলোয়ারটা একটু টেনে উপরে তুলল, পায়ের রক্ত পড়া বন্ধ করতেই নিজের পায়ের সাদা ক্রসিং বেল্টটা খুলে শক্ত করে বাঁধলো নিজের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেটাতে নাম্বার টাইপিং করে কল মিলালো আরিফকে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা হওয়ায় মায়ের সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারলো গুহার ভেতর নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে কল যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসলো গুহার সামনে, অল্প উঁকি মেরে মাথা বের করে গাছপালার আড়াল থেকে দেখলো বাইরে কেউ আছে কিনা। আশেপাশে কেউ কাউকে দেখতে না পেয়ে ছেলেগুলো খাক ছেড়ে ডাকাডাকি শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুব সতর্কতার সহিত গায়ের হিজাব দিয়ে ফোনের আলো আটকে দিল, আসিফকে কল মেলালো। আরিফের ফোনে চার্জ না থাকায় বন্ধ পেয়ে মায়া ভীষণ অসহায় বোধ করলো। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝরে কেঁদে উঠল। মায়ার এত বিপদে সময় যদি আরিফকে না পাওয়া যায় মায়ের মৃত্যু নিশ্চিত, কারণ একমাত্র আরিফই মায়ের আশেপাশে আছে, আর আরিফই পারবে ভাঁজগুলো পুনরায় ফেরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে পারলো না, নাক ফেটে নিঃশব্দে কাঁদতে লাগলো। এক্ষুনি রাফাকে এগিয়ে এসে মায়াকে সাহস দিয়ে বলল, তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে মায়া, স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে, বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা, এখান থেকে উঠতে হবে আমাদের, কিন্তু ছেলেগুলোর হাত পা ধরে যাবে যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারদের নাম্বার ওর মুখস্থে নেই, এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছে না জয়ের কাছে, কারণ মায়া নিজেও সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে রিত কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারো কাছে কল দিতে পারবে না, তাহলে সমস্যা আরও বাড়বে। স্যারদের কারো নাম্বারও মায়ের মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে, আর ওর স্বামীর নাম্বারটাও তো মুখস্থ জানে। এক মিনিট, মায়া ওর স্বামীর থেকে এই মুহূর্তে সাহায্য চাইলে ওকে বাঁচাবে।
মায়ের বিশ্বাস আরিফ থেকে দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আর যদি এখানে মায়ের শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়া ওর স্বামীর কাছ থেকেও ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এই কথাটা বুঝতে পেরেছে মায়ের মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর না ফেরাও হতে পারে দুজনের আপনজনের কাছে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত। যে কোনো সময় মায়া ধরা পড়ে যাবে। এর আগে মায়েদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়ের শেষবারের মতন নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চাই। ঠোঁট চেপে কান্না আটকে কাপা কাপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফুল রিংটং হতেই মায়ের মুখ হাত চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 করে। হৃদ কপি হাতে ফাইল চেক করছিল, কাপে চুমুক দিতে দিতে। মূলত রাত 1টার ফ্লাইটে যাবে দুবাই ব্যবসায়ীর কাছে। সেজন্য একদম পরিপাটি রেডি হয়ে হাতের কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমেই ছিল। বিগত দিনে মায়ের খোঁজখবর হৃদের কাছে ছিল। হৃদ জানতো তার বউ বাড়ি থেকে চট্টগ্রামে গিয়েছে। আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ের যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউর খবরাখবর দিয়ে থাকতো। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ের খবর তেমন একটা ছিল না। তার কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিল। এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকেই দুবাই চলে যেত। কিন্তু তবে কিছু গুরুত্বপূর্ণ কিছু ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ের টিকিট করতে হয়। সে সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলো রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ এক পলক দৃষ্টি উঠিয়ে ফোন চোখে বুলিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ হলো। অপরিচিত নাম্বার তার কখনো রিসিভ করা হয় না, তাই মায়ের কলটিও স্বাভাবিকের নেই রিসিভ করা হলো না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসায় হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইল আর কপিটা রেখে টেবিলের উপর বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতে মায়ের ফুপানোর শব্দ হৃদের মস্তিষ্ক টনক করে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শক লাগার মতো হৃদের শরীরে রক্ত টকবকিয়ে উঠল। মায়ের বহার তো কান্নাই। হৃদ অস্থির গলায় মায়াকে শোধালো, জান কি হয়েছে? কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আদুরে গলায় জোরে জোরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়েও হৃদের আদুরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনি দুর্বল হয়। প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আপনার সাথে ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি। সেজন্য ভাগ্য আজ আমাকে আপনার কাছ থেকে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর একজন আমি বেঁচে থাকার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাবো নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দিবে না। মায়ের হেঁচকি তোলা কান্নায় দারুণ খুবই ফিসফিস কানে আসলো। বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটাও গায়ের হিজাব দিয়ে চেপে ধরে রেখেছে ভয়ে, যাতে আলোটা বাইরে না যায়। হৃদ মায়ের আতঙ্কিত স্বর আর ভাঙ্গা গলায় কথা বুঝতে পারলো পরিস্থিতি ঠিক নেই। তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30 করে। হৃদের উপস্থিতি ঢাকা আর মায়া চট্টগ্রাম। মায়া কি হয়েছে সেটাও জানে না। হৃদ কিছু বলবে তার আগে মায়া আবারও একই ভঙ্গিতে ফুপিয়ে ওঠে কান্নায়। হৃদ খেয়ে হারায়, মন মেজাজ দুটোই হারিয়ে ক্ষিপ্ত হয়ে উঠল। মায়া শুনতে পায় হৃদের ফোনের ওপাশে সচিৎকার, সেই সাথে ভাঙচুরের অবস্থা। মায়া আতঙ্কিত হয়ে হৃদের চিৎকার ভেঙে আসে ফোনের ওপাশ থেকে। হৃদ, এই হৃদ, কই আছিস তুই? লোকেশন বল। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ওকে কাপড় চেপে বলতে চাইলো, আমি জানি না কোথায় আছে, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে। ওরা 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 পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চাই। প্লিজ আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি। আপনার জন্য বউ সাজা হয়নি। আপনাকে নিয়ে এক জনম স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ আমাদের সাহায্য করুন। চলবে।